সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানের ৪৪তম পর্বের সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমরা পয়লা বৈশাখও মানিনি, আমরা পয়লা বৈশাখের দিনও এই আলোচনা করছি নুসরাতকে নিয়ে। যদিও একটি নতুন বছরের শুরুতে ঠিক নুসরাত নিয়ে আলোচনা প্রাসঙ্গিক না হলেও এটি যেহেতু একটি মানুষের একটি আবেগ ভালোবাসার জায়গা তৈরি হয়েছে নুসরাতকে ঘিরে এবং নুসরাতের এই নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডকে ঘিরে, সুতরাং আমরা এই উৎসব আয়োজন যাই হোক না কেন আমরা এই বিষয়গুলোকে নিয়ে গণমাধ্যম সহ বিভিন্ন স্থানে যার যার অবস্থান থেকে আমরা এটি সোচ্চার একভাবে আলোচনা করতে চাই, যাতে আর নুসরাতের এইরকম করুণ মৃত্যু যাতে আর আমাদেরকে না দেখতে হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের এই আয়োজন। এই আয়োজনে আজ তিনজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দিচ্ছি। আমার বাম প্রান্তে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তার পাশে আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং সবশেষে আছেন খন্দকার ফারজানা রহমান, সহকারী অধ্যাপক ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি তিনজনকে। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। আপনারা ছোট্ট করে প্রশ্ন এবং মতামত দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা করি। আমি প্রথমেই সাইফুল ভাই আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো যে কিছু ডেভেলপমেন্ট আছে এবং বেশ সরকার তৎপর দেখা যাচ্ছে, বিশেষ করে নতুন যে তদন্ত দায়িত্ব যারা নিয়েছে পিআইবি সম্ভবত, তারা খুব পিবিআই মাফ করুন পিবিআইয়ের প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছেন যে জেলখানায় অবস্থানরত আটক অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আসামিরা জবানবন্দি দিয়েছেন, সেখানে তারা স্বীকার করেছেন এবং এই পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা প্রবাহটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? জি, আপনাকে ধন্যবাদ। এটা তো নুসরাত তাকে অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে এবং তারপরে যখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল, পুরো ঘটনার সাথে আমাদের দেশের কোটি কোটি মানুষ, আমার আপনার মতন এই মানুষরা এই ঘটনাকে তারা অনুসরণ করেছেন এবং এই ঘটনায় তাদের ক্ষোভ, তাদের বিরক্তি, তাদের বেদনা, তাদের আর্তি এবং তাদের বলতে পারেন ভেতরে তাদের যে দগ্ধ হওয়া, নুসরাত একভাবে দগ্ধ হয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু পাশাপাশি জনগণের বিশাল অংশ তাদের যে আর্তি, তাদের যে দগ্ধ হওয়াটা, এটা একটা অসাধারণ একটা বলবো যে একটা সহমর্মিতা এটা। এবং এর পর থেকে দেশের কোটি কোটি মানুষ দেশব্যাপী, দেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলেও এই পরিকল্পিত বর্বরোচিত এই যে ঘটনা এবং এই ঘটনার তারা বিচার চেয়েছেন এবং সে দাবিতে এখনো পর্যন্ত, এমনকি গতকাল বাংলা নতুন বছরের প্রথম দিন ছিল, ঢাকা সহ দেশব্যাপী বর্ষবরণের উৎসবেও লক্ষ লক্ষ মানুষ, অনেকে কালো কাপড় পরে, কালো ব্যাজ নিয়ে, তারা এই ঘটনার তদন্ত চেয়েছেন, চিহ্নিত অপরাধীদের শাস্তি চেয়েছেন এবং নুসরাতের যে আকুতি ছিল যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই অপরাধীর তাদেরকে আমি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো, এই কথাটা জনগণের মনের একেবারে ভেতরে এই বিষয়টা গেছে এবং তারা নুসরাত তাদের হয়তো রক্তের কেউ না, কিন্তু তাদের জন্য একান্ত আপনজন এই হিসাবে পুরো ব্যাপারটা মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। তো যেটা খুব গুরুত্বপূর্ণ যে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে বেশ কিছু অগ্রগতি আছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং দেখলাম যে ইতিমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনেও তারপরে সেখানে অধ্যক্ষের বিরুদ্ধে সেখানে একটা মামলা রুজু করার জন্য, বিশেষ করে ভিডিও ফাঁস করে দেওয়া থেকে শুরু করে তারপরে যা তিনি সেগুলো করলেন। তা খুব গুরুত্বপূর্ণ যেটা যে এই ঘটনাতে আমরা আগেও যেগুলো দেখেছি, কিন্তু এই প্রতিবাদের সাথে
পরে আমরা শুনলাম যে একটা দ্রুত বিচার আদালতে এটাকে নেওয়া হবে, হয়তো আমরা আশা করছি হয়তো তার একটা বিচার হবে, এবং অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং যিনি আটক অবস্থাও যিনি পুরো আগুনে পোড়ানো এবং পুরো তাকে হত্যা করার যে পরিকল্পনার তিনি যে প্রধান ব্যক্তি, এবং সেটা ইতিমধ্যেই গণমাধ্যমে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদের স্বীকারোক্তির মধ্য দিয়ে এটা খুব স্পষ্টভাবে এটা বেরিয়ে এসছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে তাদের মানুষের আবার একটা উদ্বেগ আছে, আশঙ্কা আছে, সেটা হলো যে অপরাধীরা তাদের হাত এত লম্বা এবং তাদের ক্ষমতার নানাভাবে হাত এত লম্বা যে সেই লম্বা জায়গা থেকে শেষ পর্যন্ত সমস্ত অপরাধীরা বিচারের আওতায় আসবে কিনা, গ্রেপ্তার হবে কিনা। যে বলা হচ্ছে যে চারজন প্রত্যক্ষভাবে যারা আগুন ধরিয়েছেন তার মধ্যে একজনের নাকি আলোচনায় আসছেই না, তিনি আলোচনায় আসছেন, এবং সেটার এর পেছনে কি ঘটনা আছে তো সেটাও যেমন মানুষের মধ্যে জানার একটা আগ্রহ আছে, মানুষ সেগুলো দেখতে চায়। আরেকটা খুব আমি লক্ষ্য করেছি এত বড় ঘটনা কিন্তু আমাদের মাদ্রাসাগুলোর যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তাদেরকে বরঞ্চ দেখলাম যে একদিন তারা সিরাজউদ্দৌলার মুক্তির দাবিতে তারা আন্দোলন করছেন, যারা অপরাধী, যারা এই আগুন লাগানো বলতে পারেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, এবং দেখা যাচ্ছে যে পরে এই মিছিলে তারাও সেখানে তারা অংশ নিয়েছেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে আমরা সারা দেশে এত অসংখ্য মাদ্রাসা, তাদের এই ছাত্রছাত্রীদেরকে আমরা কিন্তু তাদের একজন সহপাঠী এরকম একটা নির্মম ঘটনায় তাদের কিন্তু আমরা কিন্তু রাস্তায় খুব একটা নামতে দেখিনি। আমাদের আলেম ওলামাদের অসংখ্য সংগঠন আছেন, যারা কি মনে হয় আমি জানি না, যারা নানা ইস্যুতে তারা, কারণ আমি যেটা তারা হয়তো মনে করছেন যে এটা তাদের পুরো মাদ্রাসা বা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন আসে কিনা, প্রশ্ন তোলার কোনো সুযোগ তৈরি হয় কিনা। কিন্তু আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বা এই ধরনের, এটা তো শুধু মাদ্রাসায় হচ্ছে না, স্কুলে হচ্ছে, কলেজে হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে, সমস্ত শিক্ষাঙ্গনে হচ্ছে, এবং এটা তথ্য হচ্ছে গত অনেকেই কেউ মাদ্রাসাটাকেই একটা চিহ্নিত করার চেষ্টা করছে। না কিন্তু বিষয়টা তো তা না, আমরা তো বিশ্ববিদ্যালয় তথ্য হিসেবে সত্য না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সহ এই সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিভাবে বাস থেকে লাফ দিয়ে তারপরে তাকে তার সম্ভ্রম তাকে রক্ষা করতে হয়েছে, সেই ঘটনা আমরা প্রত্যক্ষ দেখছি। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে আলেম ওলামাদের সংগঠন বা এত অসংখ্য ইসলামী সংগঠন আছেন, তাদেরকে ইস্যুতে আমরা কিন্তু রাস্তায় নামিয়ে তাদেরকে আমরা কিন্তু দেখিনি। আমি এই ফারজানা রহমান আপনার কাছে জানতে চাই যে এই ঘটনাটা কেন ঘটলো? আমরা তো দেখি যে যারা নিপীড়িত হয় তার পক্ষেই বরং হয়, এখানে নিপীড়কের পক্ষে মিছিল হচ্ছে, নিপীড়িত পক্ষে শুধুমাত্র তার মানে পরিবার, মা বাবা ভাই, এই অবস্থাটা কেন তৈরি হলো? মানে কি এমন ঘটলো সমাজে যে এরকম বিবর্তন, যে যারা ভিকটিম হবে তাদের পাশে কেউ দাঁড়াবে না? ধন্যবাদ। সেটা হচ্ছে, আমি জানি না আপনার কেনই মনে হয় যে নিপীড়িত মানুষের পাশেই সবসময় মানুষ দাঁড়ায়। আপনি যদি ফর এক্সাম্পল আপনি গত 3 বছরের কেস স্টাডি যদি ধরেন, বা গত 5 বছরের বা গত বছরের কেস স্টাডি যদি আপনি দেখেন, সেখানে দেখা গেছে যে প্রায় ধর্ষণের মামলা হচ্ছে গত 2014 থেকে 17 পর্যন্ত নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে প্রায় আপনার 17,000 মামলা থেকে মাত্র 473টি মামলার রায় হয়েছে, এবং তার মধ্যে ধর্ষণের মামলা যেগুলোর মধ্যে প্রায় 17 জনের মৃত্যুদণ্ডর আদেশ এসেছে। তাহলে একটা বিশাল সংখ্যক মামলা কিন্তু এখন আমরা বলবো আলোর মুখ দেখতে পারে নাই, বা যেখানে আমরা বলতে পারি যে ন্যাচারাল জাস্টিস বা জাস্টিস আসলে ভিকটিমকে ডেলিভার করা হয়নি। তো ওভারঅল যদি আপনি আমাদের এখন যে সামাজিক পরিবর্তনটা এসছে আমাদের সমাজের ভিতরে, এবং আমাদের যেই পরিমাণ আমরা আগ্রাসী হয়ে যাচ্ছি আমাদের মধ্যে, মানে এখন কি মানে নিপীড়কদের যে কোনো পর্যায়ে নিপীড়কদের পক্ষে রাষ্ট্র সমাজ ঝাঁপিয়ে পড়ে এরকম? আমি ঠিক সব নিপীড়কদের পক্ষে বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যেখানে হচ্ছে আপনার পলিটিক্স এবং যে হচ্ছে পারপিট্রেটর অপরাধী, এদের মধ্যে একটা নেক্সাস, একটা আনহলি অ্যালায়েন্স থাকে। সেই সব ঘটনায় দেখবেন যে আপনার নিপীড়কের পক্ষে একটা বড় গ্রুপ কাজ করে। সবসময় যে সেটা রাজনৈতিক গ্রুপ হবে সেটাও না, কিন্তু এক ধরনের রাজনীতি কাজ করে। ফর এক্সাম্পল, যে সামাজিক প্রতিপত্তি বেশি, যে সমাজে আপনার একটা বড় একটা পদ
হোল্ড করছে অথবা যে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের একটা তকমা গায়ে লাগিয়েছে, যেমন এই মাদ্রাসার এই ঘটনাটা আমরা দেখছি যে এটা শুধুমাত্র ওখানে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না, এর মধ্যে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল লিডার আছে political leader এবং পর্যন্ত ওই যুক্ত মাদ্রাসা নিয়ে কিন্তু অনেকেই একটা বড় লভ্যাংশ বিভিন্নভাবে পুলিশ থেকে শুরু করে সবাই এনজয় করে। সুতরাং সেখানকার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যে ল এনফোর্সিং এজেন্সি, তারাও কিন্তু একটা বড় সময় ধরে সিরাজউদ্দৌলাকে রক্ষা করার চেষ্টা করেছে। আপনি পিবিআই 3 দিনে যে রিপোর্ট দিল, 3 দিনে যে মানে যেই প্রোগ্রেস দেখাতে পারলো, কেন 6 দিনেও সেই স্থানীয় থানা পুলিশ কোনো ধরনের কোনো লাইক কোনো ইনভেস্টিগেশন শুরু করেনি? উল্টা দেখা গেছে যে যেখানে আপনার ধর্ষিত, আমি যদি বলি নুসরাতের কথা, নুসরাত এসেছে, সেইটা নুসরাতের ইচ্ছার বিরুদ্ধে। আপনি যদি ভিডিওটা ভালো মতো পর্যালোচনা করেন, নুসরাত কিন্তু তার চেহারা, তার ফেস কিন্তু এক্সপোজ করতে চায়নি, এবং সেটা দেখে বুঝা যাচ্ছে সেটা আনউইলিংলি করছে। এবং তাকে বলা হচ্ছে যে মানে মুখ ঢেকে আছো করে, এবং খুব স্ট্রং একটা লাইক একটা অথরিটি ক্লেম করে তাকে বলা হচ্ছে হ্যাঁ আমি করে দেব, আমি করে দিব। তো যাই হোক, আমার মনে হয়েছে যেটা যে এখানে আসলে রাজনৈতিক একটা আনহলি অ্যালায়েন্স গড়ে উঠেছে, এবং একই সাথে নুসরাতের এই বিষয়টা কিন্তু আজকের না, নুসরাতের গত 2 বছর থেকে, সে যখন ফাজিল পরীক্ষা দেয় তখন থেকেই কিন্তু নুসরাতকে আসলে বিভিন্নভাবে হ্যারাস করা হয়েছে, শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে। এবং একই সাথে অধ্যক্ষ, ওই যে শাহাদাত নামে একটা ছেলে ছিল, হ্যাঁ, সে এবং পরবর্তীতে তার হত্যাকাণ্ডের সঙ্গে সেও জড়িত আছে। শাহাদাতের কথা বলেন, নুরুদ্দিন বলেন, আপনি কিছুক্ষণ আগে বলছেন আরো 2-1 জন, 13 জনকে প্রায় অ্যারেস্ট করেছে। এছাড়াও আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনি যদি, আমি একটু আমার একাডেমিক লাইন থেকে বলি, আপনি যদি একটু কষ্ট করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ব্যাকগ্রাউন্ডটা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবে সে কিন্তু এক্সপেলড হয়েছে জামাতের যে রাজনীতি থেকে। পরবর্তীতে সময়ের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে আওয়ামী লীগের একটা ছাত্র মাদ্রাসা ছিল, সেখানেও বলাৎকারের অভিযোগে তাকে এক্সপেল করা হয়েছে। সুতরাং তার যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কিন্তু কখনোই আসলে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। এবং একই সাথে আপনি দেখেন তার বিরুদ্ধে প্রায় 1,40,00,000 টাকা আপনার আত্মসাতের ঘটনা ঘটেছে, আর্সেনের মামলা আছে তার এগেইনস্টে। তো বিভিন্ন ভাবে আসলে মামলা করার পরে তার অ্যাকাউন্ট থেকে, তার পরিবার থেকে 14 লাখ টাকা একযোগে উঠিয়ে নেওয়া হয়েছে। সুতরাং আপনি মানে আমার যেটা মনে হয়েছে, সে স্থানীয় পলিটিক্স বলেন, স্থানীয় ল এনফোর্সিং এজেন্সি বলেন, তারা আসলে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে পেট্রোনাইজ করেছে, এবং পেট্রোনাইজেশনের কারণে আমার ধারণা শেষ পর্যন্ত মৃত্যুটা হয়েছে। যদি আপনার এই বিষয়টা একদম প্রাথমিকভাবে, যেটা আমরা ডাবল ভিক্টিমাইজেশন করেছে নুসরাতকে, সেটা বাদ দিয়ে বরং নুসরাতের বিষয়টা আমলে নিয়ে যদি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পুরো এই গ্রুপটাকে ধরা হতো এবং এটাকে ফলো আপ করা হতো, আমার ধারণা মৃত্যুটা অ্যাটলিস্ট হতো না, আগুনে পুড়িয়ে মারার এই কারসাজিটা হতো না। ধন্যবাদ। একটা টেলিফোন আছে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি বলুন। ঘটনা, ঠিক আছে? জি। এটা আমরা আমাদের দেশে অনেক সময় অনেক কষ্টম বা অনেক ঘটনা ঘটে, অনেক কথা শুনি, অনেক জ্ঞানী লোকেরা আপনারা একটু আলোচনা সমালোচনা করেন, আমরা হয়তো আপনাদের মধ্যে বড় লোক না, আমরা শুনি বা দেখি। একটা ঘটনা ঘটলে অনেক কিছু করা হয় দেশে, অনেক হয়। তারপরে কিন্তু এটা ধামাচা করে, যেমন এর আগে এই নোয়াখালীতে 3টা ঘটনা ঘটে। এর ভিতরে রাজনীতি আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার দেশ হিসেবে, আমার দেশের মানুষ হিসেবে একটা কথা বলতে চাই। একজনের অপরাধ আমি ভাবি, ওই আওয়ামী লীগ বলে এগুলা বিএনপির লোক করছে, বিএনপি বলে আওয়ামী লীগ করছে, না, ওগুলা আমাদের দেশকে মেয়েটা যায়, আমার দেশের মেয়ে। আবার আরেকটা দিকে যাই আমি, যেমন ধরেন নারী নিয়ে যায়, নারীর যেমন এই ঘটনা আমরা প্রায় বলি যে ও নারী ধর্ষণ চলতেছে, নারীর হত্যা চলতেছে, না, ও মানুষ, আমি মানুষ, এটা হচ্ছে আমার অধিকার, তার অধিকার। আমরা ওই দিয়ে কথা বলা না নিয়ে অনেক সময় টক শুধু আমরা এরকম কথা শুনি। এই জন্য আবার আছে, উনি অনেক সময় কথা বলে, আমি শুনি কোনটা শিক্ষিত লোক তার বলতে চাই না, এরকম কথা না বললে যে নারী দিকে না নিয়ে আমরা এরকম করতে পারি না, আমরা কিভাবে বেঁচে থাকতে পারি বা আমার দেশ এই ঘটনা কেন ঘটে, আমরা এরকম প্রশ্ন তো কথা বলতে পারি। জি ধন্যবাদ আপনার এই প্রশ্নটা সহ। রুমিন ফারহানা, আপনার কাছে যেটি জানতে চাওয়া যে এই যে ঘটনাটা, এই ঘটনাটার যে তদন্তটা হচ্ছে জোরে সোরে, অনেকে বলছে যে এই ঘটনাটা সহ যদি অতীতের আরও যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো যদি এইভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হতো এবং দ্রুত বিচার করা হতো, তাহলে হয়তো এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলো ঘটতো না। এইটার একটু বিশ্লেষণটা আপনার। আপনাকে ধন্যবাদ।
দেখুন, কিছুদিন আগেই হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে আমরা লক্ষ্য রাখবো যাতে এই ঘটনাটি তনু, মিতু কিংবা এই মামলাটি ওনারা জি পর্যবেক্ষণ সাগর রুনির মতন হারিয়ে না যায়, এই মামলাটি আমরা পর্যবেক্ষণে রাখবো। একটি দেশের বিচার ব্যবস্থা এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপের দিকে গেলে হাইকোর্ট নিজে এটাকে স্বীকার করে নেয়, এক ধরনের অ্যাডমিশনের মতন হয়ে যায় যে এরকম ঘটনা অতীতেও ঘটেছে এবং এই ঘটনাগুলো মুছে গেছে, যে কোনো কারণেই হোক মুছে গেছে। সাধারণত এ ধরনের বিভৎস ক্রাইম যখন হয়, ফৌজদারি অপরাধ যখন হয়, তখন দেখা যায় এটার সাথে কোনো না কোনোভাবে ক্ষমতা সম্পর্কিত, ক্ষমতার বলয়ের মধ্যে থেকে অপরাধী সাধারণত এ ধরনের অপরাধগুলো করে। এখন এই ক্ষমতা রাজনৈতিক হতে পারে, এই ক্ষমতা অর্থনৈতিক হতে পারে, এই ক্ষমতা সামাজিক হতে পারে, এবং যেই নৃশংসতাগুলো সাধারণত নারীর উপরে হয়, সেখানে পুরুষ শুধুমাত্র পুরুষ হবার কারণেই সে এক ধরনের শ্রেষ্ঠত্ব বোধ করে। সে মনে করে যে আমি পুরুষ, সুতরাং আমি এই ধরনের বিভৎস অপরাধ করবার শক্তি রাখি, এবং নারী যেহেতু আমার অধস্তন সে মনে মনে বিশ্বাস করে, এবং সমাজও তাকে এই বিশ্বাসটা জুগিয়ে যায় কালে কালে। সে মনে করে যে সে যেহেতু আমার অধস্তন, তার উপরে আমি এ ধরনের অপরাধ করতে পারি এবং করে পার পেতে পারি। এই যে গেট অ্যাওয়ে, পৃথিবীর সমস্ত দেশে অপরাধ হয়, কোন দেশে অপরাধ হয় না? পৃথিবীটা তো স্বর্গ নয়, কিন্তু অপরাধের বিচার হয়। মুশকিল হচ্ছে আমাদের দেশে বিচারের পরিমাণটা খুব সামান্য। দেখুন, কিছু পরিসংখ্যান যদি আমি দেই, কিছুদিন আগে পত্রিকায় এসছে যে গণপরিবহনে যৌন হয়রানির শিকার হচ্ছে 94% নারী বাংলাদেশে। ঘরের ভেতরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে 88% নারী। কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে 70 থেকে 75% নারী। এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা না, বিবিসি তার জরিপ করেছে ব্রিটেনে। ব্রিটেন বলছে যে বিবিসির জরিপে পরিষ্কার উঠে এসছে তাদের কর্মক্ষেত্রে অর্ধেকেরও বেশি নারী যৌন হয়রানির শিকার, এবং সেই অর্ধেকের মধ্যে আবার 63% নারী এই বিরুদ্ধে মুখ খুলছে না। কেন? অর্থাৎ গ্লোবালি কিন্তু এই যে নারী নির্যাতনের যে ফেনোমেনা, এটা কিন্তু গ্লোবালি আছে। এবং বাংলাদেশে আইনের কথা যেহেতু উঠলো, আমি হাইকোর্ট দিয়ে শুরু করলাম, আইনের কিন্তু কোনো অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 অত্যন্ত কঠিন আইন। এখানে আমি বলবো যে পেনাল কোডে যেই কতগুলো অপরাধকে ভীষণভাবে শাস্তিযোগ্য করা হয়েছে এবং যে শাস্তির বিধান দেয়া আছে, তার চেয়ে শক্ত বিধান আছে কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে। আপনাকে তদন্ত কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটা বলা দেওয়া আছে পরিষ্কার। এটা জামিন অযোগ্য অপরাধ বলে দেওয়া আছে পরিষ্কার। সর্বোচ্চ সাজা যে কোনো মানে বড় অপরাধের সাজার সমান। সুতরাং আইনের কিন্তু কোনো অভাব নেই। আপনি যদি দেখেন 2009 সাল এবং 2011 সালে হাইকোর্ট কিন্তু চমৎকার গাইডলাইন দিয়েছে যে কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি কেউ যৌন হয়রানির শিকার হয় বা যৌন হয়রানি কি করে বন্ধ করা যায় সেই ব্যাপারে চমৎকার গাইডলাইন দেওয়া আছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে একটি কমিটি থাকবে 5 জন সদস্য বিশিষ্ট, যেখানে কমিটির প্রধান হবেন একজন নারী। আপনি খোঁজ নিয়ে দেখেন তো কয়টা কর্মক্ষেত্র বা কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কমিটি করা হয়েছে। আপনাকে একটু থামাই, একটা দর্শকের ফোন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে জি যে এই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মতো যারা নরপিশাচ, এই বাংলাদেশের বিচারহীনতার অভাবে এরকম নরপিশাচরা বারবার এভাবে আমাদের মা বোনদের উপর অত্যাচার করছে। এদের মতো নরপিশাচদের বিধান অনুসারে প্রকাশ্য দিবালোকে ব্যভিচারের দায়ে যে শাস্তি, সেই শাস্তিটা যদি প্রকাশ্যে কার্যকর করা হতো। এখানে মাননীয় 3 জন সম্মানিত অতিথি আছে, তাদেরকে আমি খুব শ্রদ্ধা করি, আমি তাদের টকশো শুনি, তারা আমার খুব, তাদের কাছে আমি এটা বলছি, যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রকাশ্য দিবালোকে এদের ব্যভিচারের বিচার করা হতো, তাহলে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার মতো নরপিশাচরা এভাবে ছাত্রী মানে হচ্ছে কি নিজের মেয়ের তুল্য, নিজের বোনের তুল্য, তাদের উপর এভাবে অত্যাচার করতে পারতো না। এখানে ধর্মীয় বিধানটা যদি কায়েম করা যেত তাহলে আর এই ধরনের বুঝতে পারছি। জি জি ধন্যবাদ। বুঝতে পারছি মানে উনি চাচ্ছেন যে প্রকাশ্যে মানে এই ধরনের তার একটা ক্ষোভ এর থেকে বলছে। জি এবং আরেকটি বিষয় হচ্ছে যে ধর্ষণের শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, এই দাবিটিও কিন্তু জোরালো হচ্ছে। এবং আপনি যদি দেখেন আপাও যে কথাটি বলছিলেন 17,000 মামলা হয়েছে,
ঘটনা ঘটেছে কয়টি? কারণ সাধারণত দেখা যায় যে না, আপনি একটা কথা বলছিলেন যে কর্মক্ষেত্রে যে এইগুলি দেখভাল করার জন্য যে কমিটি করার কথা, আপনি সেটা দেখেন নির্দেশনা আছে নির্দেশনা আছে। হাইকোর্টের। কয়টি অফিসে আপনি দেখবেন সেই কমিটি হয়েছে, কয়টি কর্মক্ষেত্রে বা কয়টি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনি দেখবেন সেই কমিটি হয়েছে? হয়নি তো। এবং ছোটবেলা থেকে আমাদেরকে এমন এক ধরনের শিক্ষা দেয়া হয় পারিবারিকভাবে যে এই ধরনের বিষয় আসলে বেশি জানাজানি না হওয়াই ভালো। আপনি দেখেন এই যে নুসরাতের ঘটনাটা, এটা কিন্তু হঠাৎ করে হয়নি। এর আগেও কিন্তু নুসরাতকে তারা থ্রেট দিয়েছে, চোখে চুনের পানি ছিটিয়ে দিয়েছে, নুসরাতকে চিকিৎসা নিতে হয়েছে এবং তারপরে 27 তারিখে গত মাসে সে মামলা করতে বাধ্য হয়েছে। এবং আমরা এমন একটা সমাজে বাস করি যেই সমাজে যাকে সবচেয়ে বেশি নিরাপদ ভাবার কথা, শিক্ষক বা পিতা, তার দ্বারা ধর্ষণের মতন বিভৎস ঘটনা ঘটে এবং তারপরে তারা বিশ্বাস করে যে এই ধরনের অপরাধ করে তারা পার পেয়ে যাবে। তারা জেলে গেছেন, সেই সিরাজউদ্দৌলা জেল থেকে বসে সে নির্দেশ দিয়ে তার অনুগত লোকদের দিয়ে সে একটা পরিকল্পনা করে ফেলেছে জেলে বসে। অর্থাৎ বিভৎসতাটা কত দূর পর্যন্ত গেছে এবং কোন পর্যায় থেকে সে নিজেকে মনে করে। তার এই শক্তির উৎস কি? তার শক্তির উৎস হচ্ছে রাজনীতি, তার শক্তির উৎস হচ্ছে মাদ্রাসার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম, কারণ এটা এমপিওভুক্ত মাদ্রাসা। রাজনীতি না বলে ক্ষমতা। ক্ষমতা মানে ক্ষমতার উৎসগুলো কি কি? একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে অর্থ, কারণ এমপিওভুক্ত মাদ্রাসা। রাজনীতি বলে একটু কষ্ট লাগে, সাইফুল ভাইরাও একটা রাজনীতি করেন। না, এটা এই রাজনীতি একটা শুদ্ধ রাজনীতি আছে আর একটা হচ্ছে অপরাজনীতি আছে। আমার মনে একটা বাংলাদেশে কি আজকে শুদ্ধ রাজনীতি আছে? আমি সেই আলাপে না যাই। আচ্ছা, ঠিক আছে। যেই দল যখনই ক্ষমতায় থাক, আমি সেটাই বলছি যে রাজনীতি তো একটা ক্ষমতার বিরাট উৎস, এটা অস্বীকার করবার কোনো রাস্তা নেই। এবং এই মাদ্রাসাটি এমপিওভুক্ত মাদ্রাসা, সরকার সমস্ত খরচ দিচ্ছে, তার উপরে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন নিচ্ছে এবং সোনাগাজীর সবচেয়ে বড় মাদ্রাসা এটা। সুতরাং লক্ষ টাকা ইনকাম এখানে জড়িত, যে কারণে সোনাগাজী থানার ওসি মেয়েটিকে অপদস্থ করছে কিন্তু প্রকৃত অপরাধীতে বিচারের আওতায় আনছে না। এই যে শাহাদাত ছেলেটা যে মূল পরিকল্পনাকারী, সে নিজেও তো বারবার প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে নুসরাতকে। এবং আজকে আমি দেখলাম ফেসবুকে গতকালকে থেকে আসছে নুরুদ্দিন না শাহাদাত হোসেন, সে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছে। এবং আজকে এবং গতকালকে আমি ফেসবুকে দেখলাম যে সোনাগাজীর আরেকজন মাদ্রাসার অধ্যক্ষ মহিলা, তিনি আবার মহিলা, তিনি বলছেন যে নুসরাত তো কোনো ধোয়া তুলসী পাতা না, সুতরাং তার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে, সেটা ডিফেন্ড করবারও তেমন কিছু নেই। এই যে মানসিক বিকৃতি, এই বিকৃতিটা কিন্তু আমাদের সমাজকে একেবারে পচিয়ে গলিয়ে ফেলছে, যে কারণে আমরা 5 বছরের শিশুকে ধর্ষিত হতে দেখি, পিতার হাতে সন্তানকে ধর্ষিত হতে দেখি। একটু থামাই। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফ, সৌদি আরব থেকে বলতেছি। জি বলুন ভাই। আসলে কি বলতে চাইছি যে দর্শনের ব্যাপারটা বর্তমানে বাংলাদেশে এটা আপনার একটা সহজভাবে মানুষ হয়তো নুসরাতের ব্যাপারটা একটু মানুষ মানে সবাই একটু ভাইরাল পরিস্থিতিতে একটু ইয়ে হয়েছে, কিন্তু অনেক কিছু ধামাচাপা হয়ে যায়। তো আমি মনে করি কি যে আপনার দর্শনের যে শাস্তিটা, এটা আসলে বাংলাদেশে অন্য সব দেশে বর্তমানে যেমন সৌদির কথা বলি, এখানে ডাইরেক্ট আপনার শিরোচ্ছেদ করা হয়। তো আমি এটা মনে করি যে বাংলাদেশে যদি আপনার দর্শনের যদি এরকম মামলা মানে প্রমাণিত যদি হয়, তাহলে কোন রকম আপিল ছাড়া জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। জনসম্মুখে ফাঁসি, জি বুঝতে পারছি। আগের জনতাই ছিল, বুঝতে পারছি। জি পরের ফোন। জি দর্শক, আপনার নাম এবং প্রশ্ন বলুন। জি আমি ফয়সাল রাজবাড়ী থেকে বলছি। ফয়সাল জি বলুন ভাই। জি আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি খুব হতাশাগ্রস্ত এবং না হতাশ হবেন না, হতাশ হলে তো মুশকিল। আমি হতাশাতে কি বলছি, জি জি বলেন। যে একজন ব্যারিস্টার এই যে আজকে একটা কেস করেছেন ওই যে মুয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে, তা এটা বলা হয়েছে যে 30 তারিখের ভিতরে একটা তদন্ত প্রতিবেদন জমা হবে। জি জি। এই তদন্ত প্রতিবেদনগুলো তো আমি আগেও দেখেছি, এই প্রকাশ হয় না এবং এগুলো আমরা আদৌ কি জানতে পারবো যে এই তদন্তে কি হলো? না এবার হবে। এবার আপনারা সোচ্চার থাকেন, আমরাও সোচ্চার আছি। আমি ওনার সাথে একমত। মানে আমরা ধামাচাপা দেবার যে কয়টা কায়দা আবিষ্কার করেছি, তদন্ত হচ্ছে তার একটা তদন্ত কমিটি গঠন করা হয়, এটা আসলে সেই পিবিআই রিপোর্ট কোনোদিনও প্রকাশ করা হয় না। পিবিআই কি বলছে বোধহয় তদন্তটা 30 তারিখের মধ্যে শেষ করার জন্য। এটা তো বলেছে, আপনি দেখেন টাইম টু টাইম কতবার সময় নেওয়া হয়, এক তরফের থেকে একবার সময় নেওয়া হবে, আরেক তরফ থেকে সময় নেওয়া হবে, পরবর্তীতে মামলাটি আবার পিছনের দিকে চলে যাবে লিস্টে। সুতরাং তদন্ত কমিটি তো আমরা বহু ক্ষেত্রে দেখেছি, দেখা গেছে যে তদন্ত কমিটি হয়তো তদন্ত রিপোর্টও দিচ্ছে, কিন্তু সেই রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করা হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারে কি আমরা এই ঘটনা দেখিনি? তো সুতরাং আমাদের তদন্তের ব্যাপারে অভিজ্ঞতা খুব
ভালো নয়। আমাদের সর্বত্র এক ধরনের দায় মুক্তি এবং সর্বত্র এক ধরনের জবাবদিহিহীনতার সংস্কৃতি চালু আছে। এটা যতক্ষণ পর্যন্ত না আমরা বন্ধ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি যত শক্ত আইনই করেন না কেন, যত শক্ত মামলাই আপনি দেন না কেন, যত কঠিন ধারাতেই মামলা হোক না কেন, আপনি এ ধরনের অপরাধ বন্ধ করতে পারবেন না। তাহলে আমাদের কি করা উচিত সাইফুল ভাই? মানে আপনার কি মনে হয় যে এইটাকে কেন্দ্র করে ইতিমধ্যে যে মানুষের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং বিক্ষোভ সংঘটিত হচ্ছে, মানে এইটা যদি মানে অব্যাহত থাকে, তাহলে আমার ধারণা যে এই বিচারটা আরো ত্বরান্বিত হবে খুব দ্রুত। আপনার কি মনে হয়? জি, আমরা নিশ্চয়ই আশাবাদ ব্যক্ত করতে চাই, বা অনেকের মতো আমি নিশ্চয়ই আশাবাদী যে নিশ্চয়ই এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ার পরে অন্যান্য মামলাগুলোর মতন এটা হয়তো হারিয়ে যাবে না। কিন্তু আমাদের অভিজ্ঞতা তো নিশ্চয়ই আপনারা স্মরণ করবেন, তনু যখন কুমিল্লাতে যখন ক্যান্টনমেন্টের এরিয়ার ভেতরে তনু যেভাবে ধর্ষিতা হলো, তারপরে শেষে তনুর লাশ পাওয়া গেল, এটাও প্রায় সাড়া জাগানো ছিল, দেশব্যাপী। কিন্তু আজকে যে ঘটনা, এরকম একটা সাড়া জাগানো একটা বিষয়, একেবারে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যন্ত জেলা উপজেলা পর্যন্ত এরকম একটা জায়গাটা ছিল। তনুর বাবা, আপনি নিশ্চয়ই তো মনে থাকবেন, তনুর বাবা নানা একটা কথা বললেন। আচ্ছা, আপনাকে এই পর্যায়ে একটু থামাই, আমি একটু ফোন নিয়ে আপনি এই জায়গা থেকে আবার শুরু করব। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আবুধাবি থেকে। জি মোস্তফা ফিরোজ ভাই, আমার প্রশ্ন আপনার কাছে। আমার নাম আমি তো অ্যাঙ্কর, আজকে আমি উত্তর দিব না। জি বলুন তবু। জি ভাই, আমি আবুধাবি থেকে বলছি। আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কিছুটা হলেও নিরপেক্ষতা বজায় রেখে টকশোগুলো করার চেষ্টা করেন। রাজনৈতিক লেজুর ভিত্তিক একটু কম আছে আপনার ভিতরে, আমি আপনাকে শ্রদ্ধা জানাই এই জন্য। আমার প্রশ্ন আপনার কাছে, এই টকশো করে যদি কোনো বেনিফিট না হয় তাহলে লাভটা কি? না হবে ভাই, করে আপনি সরকারের কাছে জবাব চান। বিশেষ করে ওই যে আমার লাইনটা কাটেন না। না কাটছি না। জি জি, 17,000 কেস, 400 কেসের মাত্র ট্রায়াল হয়েছে। রুমিন ফারা ইনি বললেন যে আমাদের দেশে যে প্রাথমিক যে জিনিসগুলো রাজনৈতিক লেজুর ভিত্তিকের কারণে অনেক তদন্তই ওই একটা লোক দেখানো হয়েছে, এগুলো কোট করেন আপনি। এই নামি দামি লোকগুলোকে টক শোতে আনতেছেন আপনারা, এদের কথা কোন কাজ হচ্ছে না। আমরা টাইস টলেও টক শো, আপনাদের টক শো, কাজ না হলে তো হবে না। আপনি কোট করে এগুলোর জবাব চান এবং আবার পাবলিককে জানান যে ইনশাআল্লাহ। জি জি অবশ্যই। নামি দামি ভার্সিটির টিচার এই প্রশ্ন করছিল, ব্যারিস্টার রুমিন ফারহানা এটা বলছিল, এই কথাগুলো আমরা সরকারের কাছে জানতে চাইছি, তারা রিপ্লাই দিছে এবং এগুলো সমাধান হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একদম আবুধাবি থেকে এই কণ্ঠটা রেজ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, কারণ আপনারা, আমরা মনে করি যে আপনারা বাংলাদেশেরই অংশ, সুতরাং আপনারা যদি সারা বিশ্ব থেকে আপনারা কণ্ঠটা রেজ করেন, আমরাও করছি। আমরা এই অনুষ্ঠানটা পয়লা বৈশাখে শুরু করলাম, কিন্তু পয়লা বৈশাখের পুরো আলোচনাটা ছিল নুসরাতকে ঘিরে। মানে নুসরাত হচ্ছে এখন প্রতীকী, এটাকে কেন্দ্র করে আমরা এই ধরনের যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, যে কোনো নিবর্তনমূলক পরিস্থিতির বিরুদ্ধে আমরা আসলে দাঁড়াতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে, এবং অবশ্যই আমরা আপনাদের পাশে আমরা থাকবো এবং আপনারাও থাকবেন। আমরা যদি সবাই মিলে সোচ্চার থাকি তাহলে কেন বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আমরা এসে জবাব চান আপনার মাধ্যমে, আপনি সংশ্লিষ্ট কোড করে এটাকে চিঠি লেখেন আপনাদের বাংলা ভিশন থেকে, সে চিঠির রিপ্লাই দিল গভর্নমেন্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটা জানান, তাহলে তো কিছুটা হলেও কাজ হবে। না এই যে সবাই জানতেছি, কাজ যদি না হয় ভাই, না নিশ্চয়ই একটা গণজাগরণ তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি যে এবার হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ক্ষোভ, প্রতিবাদ এবং আপনার সমস্ত অনুভূতির সঙ্গে আমরা একাত্ম এই অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি একাত্ম? জি 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 অবশ্যই। মানে আমাদের আবুধাবি থেকে যিনি বললেন, সেটা আসলে তিনি আমাদের মানুষের কণ্ঠটাই, মানুষের ক্ষোভ, মানুষের যতগুলি ফোন আসছে সবগুলি কিন্তু একই তিনি তার ভাষায় তিনি চাহিদার কথাটাই তিনি বললেন। আমরা তার এই ক্ষোভের সাথে নিশ্চয়ই আমরা একমত। আমি যেটা বলছিলাম যে তনুর কত ভালোবাসা, দেখেন উনি আবুধাবিতে আছে কিন্তু বাংলাদেশের ঘটনার প্রবাহটা সাথে কিভাবে মিশে আছে আমাদের দেশের মানুষগুলো। ঠিকই। আমি যেটা বলছিলাম যে তনুর বাবা, তনুর এই বর্বরচিত্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে তনুর বাবা একটা প্রশ্ন করেছিলেন যে আমি গরিব বলে কি আমি কোনো বিচার পাবো না? আমি একেবারে কোট আনকোট আমি বলছি। এই কথাটা শুধু তনুর বাবা না, আপনি দেখবেন যে ধর্ষণ বা এই ধরনের অপরাধ যতগুলো সংগঠিত হচ্ছে তার সম্ভবত 75 থেকে 80% হবেন
যারা সমাজের একটু বিত্তহীন বা নিম্নবিত্ত পরিবার থেকে আসা, ফলে যারা ধর্ষিত হচ্ছেন, যারা এই অপরাধগুলো শিকার হচ্ছেন, এর একটা শ্রেণীগত একটা জায়গাটা আছে। 2 নম্বর, আপনি দেখবেন সাগরণী আপনাদের সহকর্মী, তকি, রাফিয়া, যেটা বললাম, মিতু, অসংখ্য, আমরা কজনের নাম বলবো, এবং সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যারা আমাদের নীতি নির্ধারকরা আছেন, আমরা সকাল সন্ধ্যায় শুনি যে তারা বলছেন যে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যদি সত্যি সত্যি তারা যদি এটা মেন করতে চান, তাহলে আজকে সাগরণী, তকি থেকে শুরু করে রাফিয়া, মিতু থেকে শুরু করে তনুর, আজ পর্যন্ত বছরের পর বছর গেছে, কিন্তু অপরাধীরা সমাজের চোখে তারা কিন্তু চিহ্নিত, সামাজিক মনস্তত্ত্বের মধ্যে সমাজের চোখে তারা চিহ্নিত, গণমাধ্যমের কাছে অপরাধীরা অনেকখানি তারা চিহ্নিত। কিন্তু আমরা তাদের, যেটা বললাম, আপনি যেটা বলছিলেন, ক্ষমতার বলয়, যে ক্ষমতার সাথে রাষ্ট্র রাজনীতিটা যুক্ত, এবং তাদের হাতটা এত লম্বা যে সেখানে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কি তদন্ত কমিটি স্বাধীন বা নিরপেক্ষভাবে অথবা পেশাদারি দক্ষতা নিয়ে তদন্ত কমিটি কিন্তু কাজ পর্যন্ত করতে পারছে না। এটা হচ্ছে সাধারণ মানুষের অভিজ্ঞতা। এটা ব্যতিক্রম ছাড়া এটা প্রায় সমস্ত ঘটনাগুলো এরকম জায়গায় দাঁড়াচ্ছে। এটা চলে আসার কারণের জন্য আজকে বললেন যে নুসরাত এই ঘটনা যখন ঘটছে, তারপরও কিন্তু আরো অনেকগুলো ঘটনা গত 10 দিনে বাংলাদেশে অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে। আপনি নোয়াখালীর সুবর্ণচরে শুধুমাত্র সরকার দলের প্রার্থীকে ভোট না দেবার অপরাধে এবং সেখানে কয়েক সন্তানের জননীকে সেখানে ধর্ষিত হতে হয়েছে। এটা শুধু একটা কেস না, আমরা দেখছি সুবর্ণচরে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা, এবং এটা খুব বিস্ময়কর। খুব এটা খুবই, আমি বলবো যে যারা সুবর্ণচরে গেলেন কেন আপনি? এই যে জায়গায় ঘটছে ওই নোয়াখালীর আশেপাশে কিন্তু 3-4টা ঘটনা ঘটে গেছে সেখানে গত 10 দিনে, সেখানে অনেকগুলো ঘটনা। না বলছি সুবর্ণ এমন একটা দেশে যে কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে ভোট দেবার অপরাধে একজন নারীকে ধর্ষিত হতে হচ্ছে, এবং শুধু একটা ঘটনা না, এই ঘটনার কিছুদিন পরে আবারও এরকম ঘটনা সংঘটিত হয়েছে। তো আপনি যেটা বলছেন যে পথটা কি, পথটা হচ্ছে এই সমস্তগুলোর ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে যে অনাচার যেগুলো চলছে, এই ধর্ষকদের, অপরাধীদের, এবং তারা যে রাজনৈতিক ছত্রছায়া আছেন, প্রশাসনিক ছত্রছায়া আছেন, তারা যে রাষ্ট্রীয় এক ধরনের প্রত্যক্ষ পরোক্ষ তারা যে ছত্রছায়ার মধ্যে আছেন, সেটা যদি বন্ধ করা না যায়, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যদি বন্ধ করা না যায়, এবং আমি বিশ্বাস করি কোনো রাজনৈতিক দল হয়তো অফিসিয়ালি তার ব্যাপারে তারা অস্বীকার করবেন না, নিশ্চয় তারা চাইবেন, কিন্তু এটাকে আমরা কার্যকর দেখতে চাই। অপরাধীর বড় পরিচয় অপরাধী, তিনি দল মত অথবা তার মতাদর্শকে তার বাইরে যে অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে। এই ঘটনাটা আমি যদি বলি, এই ঘটনায় কিন্তু কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, এবং আমরা যাদেরই নাম আসছে রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে তাদেরকে। আমি আপনার সঙ্গে একমত। আমরা দেখতে চাইবো এই ঘটনার 1 নম্বর অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ সরকারি দলে যারা এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত, কিন্তু এখনো পর্যন্ত যে থানার ওসি, তাকে তো উচিত ছিল তাকে ক্লোজ করে নিয়ে তাকে সরকারি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা। মামলা করেছেন, সেটা আজকে আমি দেখলাম, আপনার এখানে আসার আগে আমি দেখলাম। উচিত ছিল তাকে তার নামে তাকে ক্লোজ করে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সমগ্র ঘটনাটা, কারণ তার কাছে তথ্য সম্ভবত হবে সবচেয়ে বেশি। মানে এটা একটা স্টাইল, মানে কিছু হলেই বাস ক্লোজ করে আরেকটা জায়গায় নেওয়া হয়, কিছুক্ষণ পর আবার। কিন্তু তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি, ক্লোজ করে হয়তো আরেকটা থানায় তাকে দেওয়া হবে আর কি। এবং এগুলো মানে অনেক সময় এটা পুরস্কার হিসেবে এগুলোকে তারা বিবেচনা করে। আমি যেটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনি যে কথাটা বললেন যে একটা বিশ্বাসযোগ্যভাবে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি দেখতে চাই এটা বিশ্বাসযোগ্য, তাহলে এর আগে একটু আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আমাদের শিক্ষক যেটা বললেন, এই যে অসংখ্য ঘটনা আমরা দেখতে চাইবো এই উদাহরণ থেকে। এর আগে সাগরণী থেকে শুরু করে, এবং এই যে তনুর বাবার যে আকুতি, মায়ের যে আকুতি, এবং গত কদিনও কুমিল্লার সেখানে দেখেছেন যে বিশাল মানববন্ধন করে যে সমাবেশ করেছে। এবং তাহলে যদি বলে আইন যদি সবার জন্য যদি সমান হয়ে থাকে, তাহলে আজকে আর অনেক সময় আপনি জানেন যারা দুর্বল আর্থিকভাবে, সামাজিকভাবে যারা দুর্বল, অনেকগুলো তারা ধামাচাপা অনেকগুলো পড়ে যায়। গণমাধ্যমে আসার পরেই মাত্র কিছু কিছু ঘটনা আমরা হইচই করি, আলোচনা করি। মানুষের লোকচক্ষুর অন্তরালে বা আমাদের জ্ঞাতসারের বাইরে অনেকগুলো ঘটনা এগুলো ঘটে। ফলে রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। এই সমস্ত ক্ষেত্রে যেটা একটু আগে
বললেন রুমিন ফারহানা যে 2009 সালে উচ্চ আদালত বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে যৌন হারানি বন্ধে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হারানির বিরুদ্ধে একটা বড় আন্দোলন হবার পরে উচ্চ আদালত থেকে তারা যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনা অধিকাংশ ক্ষেত্রে তার কোনো কার্যকারিতা নেই, কোনো মনিটরিং নেই। এবং এটার জন্য যে প্রতিনিয়ত যেটা হচ্ছে, আপনি ঘরে বাইরে রাজপথে সড়কে এমনকি ট্রেনে বাসে বলতে পারেন কোথাও আজকে নারী সহ সমাজের কোনো মানুষের আজ কোনো নিরাপত্তার জায়গাটা নাই। ফলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে আপনি বলতে পারেন যে মূল্যবোধের সমস্যা আছে, সংস্কৃতির সমস্যা আছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যেটা অপরাধীরা যেভাবে তারা পার পেয়ে যাচ্ছে তারা, এবং পার বড় কারণ হচ্ছে নিশ্চয়ই আপনি যেটা বলেন ক্ষমতাটা হচ্ছে রাজনৈতিক, এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো দলীয় রাজনৈতিক পরিচয় বহন করে বলে ধর্ষকরা খুনিরা বেশিরভাগ ক্ষেত্রে যখন যারা সরকারে থাকেন তাদের রাজনৈতিক আশ্রয়ে তখন তারা কাজ করেন, এবং তারা আর এর সঙ্গে একটা অর্থনৈতিক স্বার্থ এর সঙ্গে যুক্ত থাকে। সুতরাং এইসব কারণের জন্য যদি আমরা মনে করি আমাদের, আপনি দেখবেন যে নারী এমনি নারী বলে অনেকখানি তারা কিন্তু বঞ্চিত। আবার সেই নারী যদি শ্রমজীবী, যেমন ধরুন গার্মেন্টসের ক্ষেত্রে, গার্মেন্টসের যে মেয়েরা সন্ধ্যার পরে যারা বাসায় ফেরেন, চূড়ান্ত একটা অরক্ষিত দেশ, অরক্ষিত সমাজ, অরক্ষিত নারী, এই জায়গাতে বেরিয়ে আসার ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক প্রতিরোধের পাশাপাশি কার্যকর রাজনৈতিক প্রশাসনিক উদ্যোগ আজকে গ্রহণ করা অত্যন্ত জরুরি। দর্শক, নাম এবং আপনার প্রশ্ন। হ্যালো, জি জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি বরিশাল থেকে বলছিলাম। জি জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি আপনাদের চারজনের সাথে একটু কথা বলতেছি যে সিরাজের মতো এত বড় একটা অপরাধী, সে এখনো কেন মানে ফাঁসি হচ্ছে না? এটা তো আস্তে আস্তে যদি দেরি বেশি হয় তাহলে ও তো মানে হয়েও যাইতে পারে, ফাঁসি না করতে পারে, কিন্তু আমরা কিন্তু সিরাজের ফাঁসি চাই, ঠিক আছে? ওর যেন ফাঁসি হয়। জি আচ্ছা, আপনি বলেন এই আসলে এখন করণীয় কি? শুধু ফাঁসি না, আর কি কি করণীয় আছে? মানে আমি তার আগে কি একটু সাইফুল ভাইয়ের কথা থেকে একটু টেনে বলতে চাই। সাইফুল ভাই যেটা বলছিলেন যে একে তো নারী হিসেবে সে নির্যাতিত বা ভালনারেবল, তার উপরে সে যদি অর্থনৈতিক ভাবে যদি সে ছোট থাকে বা কম থাকে, সেটা সেক্ষেত্রে সে আরো ভালনারেবল। আমি আজকে পেপারে একটা পয়েন্ট বা একটা কেস নিয়ে কথা বলতে চাই। একজন মেয়ে তার কলিগের দ্বারা ধর্ষিত হয়েছে, সে যাত্রাবাড়ি থানায় গিয়েছে যে তার ধর্ষণের এই বিষয়টা বলার জন্য, এবং সেখানকার সে এক কনস্টেবল তাকে আলাদা করে নিয়ে একটা যাত্রাবাড়ির একটা হোটেলে গিয়ে তাকে রেপ করেছে। সুতরাং বুঝতে পারছেন যে মানে যেখানে সে জাস্টিস চাইতে গিয়েছে সেখানে সে আবার ডাবল ভিক্টিমাইজ বা ডাবল রেপের শিকার হয়েছে, যে আশ্রয় দিবে। সুতরাং ওই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যেই জায়গাটা উনি বলছিলেন আমরা ফাঁসি চাই, কিন্তু আমরা এখনই ফাঁসি দিতে পারবো না, কারণ আমাদের একটা ভরসার জায়গা হচ্ছে আমাদের টোটাল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা। কিন্তু সেই জায়গাটাতে একদম শুরুতে আমি বলবো যেটা ল এনফোর্সিং এজেন্সির যে দায়িত্ব, সেই জায়গাটা আসলে পছন্দ হয়েছে। ল এনফোর্সিং এজেন্সির যে দায়িত্ব, সেই দায়িত্বটা আসলে তারা ঠিক মতো পালন করছে না। একটা তো প্রমাণ আমরা ওসির ক্ষেত্রে পেয়েছি সোনাগাজী। এছাড়াও আপনি যদি ওভারঅল আগের হিস্ট্রিগুলোও দেখেন, সেখানে দেখবেন যে পুলিশ ফ্রেন্ডলি যে প্রশাসন, পুলিশ ফ্রেন্ডলি যে নারী ফ্রেন্ডলি যে পুলিশ প্রশাসন হওয়া দরকার ছিল, সেটা আমাদের দেশে অ্যাবসলিউটলি মিসিং। আপনি যেখানে নারী বান্ধব আপনার একজন পুলিশ অফিসার থাকার কথা, সেখানে যখন নুসরাত গেল সেই সোনাগাজী থানায়, সেখানেও কিন্তু সে কোনো নারী বান্ধব পুলিশ অফিসার পায়নি। সুতরাং এই বিষয়গুলো রয়েই গেছে আমাদের একদম পিওর, যদি আপনি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম প্রতিটা জায়গায় দেখতে চান। এছাড়া আরেকটা বিষয় আমি একটু রুমিন আপার কথা ধরে বলতে চাই, 2009 এবং 2011 সালের যে গাইডলাইনটা, কেন সেই গাইডলাইনটা এই 10 বছরে কোনো মাদ্রাসায় ফুলফিল করা হলো না? কোনো মাদ্রাসায় কেন এখন পর্যন্ত কোনো কমিটি গঠন করা হলো না? মানে মাদ্রাসা কেন মাদ্রাসা প্রতিষ্ঠান তো সেখানে তো বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এবং 2011টাতে বলা হয়েছে আপনার কর্ম। মাদ্রাসার ক্ষেত্রে বলা হয়েছিল না, মাদ্রাসার ক্ষেত্রে না, কিন্তু প্রতিষ্ঠান যদি বলেন একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না? করা হয়েছে, কিন্তু আমি নিজেও একটা কমিটিতে ছিলাম, একটা খুব অল্প, যদিও আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, সেখানে সেই কমিটির আমি একজন মেম্বার ছিলাম, সেটা অন্য
বিষয়, কিন্তু আমি বলছি যে মাদ্রাসা কেন এখন পর্যন্ত কোনো মাদ্রাসায় এইটা করা হলো না। কমিটিটা কি অ্যাক্টিভ ছিল? হ্যাঁ, অ্যাক্টিভ ছিল, যদিও অনেক ধরনের প্রবলেম তো থাকে, এটা বোঝেন, কারণ কিছু ব্যুরোক্রেটিক প্রবলেম থাকে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম, এই ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এদেরকে ওভারঅল দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিগুলো সুপারভাইজ করার জন্য। সুতরাং ওই জায়গাটাও কিন্তু কোনো দায়িত্বশীলতার কথা বা দায়িত্বশীলতা দেখা যায়নি। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, দেখেন মাদ্রাসাগুলোতে, আমি বলছি না যে মাদ্রাসার পুরো ওভারঅল শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি গত বছর একটা রিপোর্ট দেখেন যেখানে 29 জন শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের বিষয় এসেছে, সেখানে 2/3 হচ্ছে মাদ্রাসার শিক্ষক। এবং মাদ্রাসার শিক্ষকদের বিষয়ে আরেকটা গত সপ্তাহে একটা ভিডিও বের হয়েছে যেখানে একজন 10 বছরের শিশু কোরআন শরীফ মুখস্থ করতে পারেনি বলে তাকে পশুর মতো তাকে বেদম পিটাচ্ছে, এবং সেই ভিডিও কিন্তু আসলে দেখা যায় না, সেগুলো কোনো সুস্থ মানুষ দেখতে পারে না। সুতরাং মাদ্রাসায় আমার মনে হয় যে শিক্ষকদের যে, আমরা বলি তো যে সাধারণ শিক্ষক এবং ছাত্রদের যে ফিজুশিয়ারি রিলেশনশিপটা, সেটা আমার ধারণা মাদ্রাসায় ঠিকমতো ফলো করা হয় না। এবং কওমি মাদ্রাসাগুলোকে যদি আপনি স্পেশালি একটু সুপারভাইজ করেন, কারণ সেখানে তো কোনো আমরা সেই সিলেবাস নিয়ে কথা বলি না, সিলেবাস নিয়ে কথা বলতে গেলে আমরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে হয়, আমাদেরকে একঘরে করে ফেলা হয়। উত্তরণের জন্য কি আমাদের একমাত্র কি মানে মানে শাস্তি, নাকি আরো এই ঘটনাগুলো? শাস্তি অবশ্যই দিতে হবে, কারণ এর আগে শাস্তি দেওয়া হয়নি দেখে এই ধরনের জঘন্য ধর্ষণের এটা কিন্তু জঘন্য প্যাটার্ন। ধর্ষণ এক ধরনের হয়, আপনি ধর্ষণ করে মেরে ফেলো আরেক ধরনের প্যাটার্ন ক্রাইমে। সুতরাং এই ধরনের পৈশাচিক যে অপরাধ, সেটা তো শাস্তি দিতেই হবে। এবং একই সাথে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি শাস্তি দেওয়া যায়, কারণ শাস্তি যদি আপনার একটা দীর্ঘ সময় পরে দেন, আমার মনে হয় জাস্টিস ঠিক মতো ডেলিভার হবে না। একটা বিষয় আমি একটু এখানে উল্লেখ করতে চাই, দেখেন তনু এবং এই মামলাটার ক্ষেত্রে আমি একটু ডিফারেন্স আমি ফিল করি। যেমন এই মামলাটার ক্ষেত্রে ডাইং ডিক্লারেশন কিন্তু সুস্পষ্ট। আপনি ভিডিওটা দেখেন, আপনি তামান্নার কাছে চিঠি দেখেন, যেভাবে চিঠি লিখেছে নুসরাত, সেই চিঠিগুলো পড়েন, ডাইং ডিক্লারেশন সুস্পষ্ট। এবং 2013 সালে এই ব্যাপারে কোনো নেই, কিন্তু আমার যেটা হলো যে মানে এই ঘটনাটা তো ঘটতে 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 আজকে নুসরাতে এসে হলো যে এর পরবর্তী স্টেপগুলি কি হওয়া দরকার? শুধু আইনগত ব্যবস্থা, নাকি আরও কিছু সংস্কার করার দরকার মনস্তাত্ত্বিক? যেমন একটা এই যে মাথার মধ্যে আছে যে এইগুলো মূল্যবোধের জায়গাগুলো, এইগুলি কিভাবে ঠিক করা যাবে? দেখুন, আমাদের আলোচনায় কয়েকটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে। একটা হচ্ছে যে দর্শক আবুধাবি থেকে প্রশ্ন করছিলেন, উনি কিন্তু বারবার জোর দিচ্ছিলেন জবাবদিহিতার উপরে। আমাদের রাষ্ট্রের সর্বত্র এক ধরনের জবাবদিহিতা, চিঠি লিখতে, মানে উনি যেভাবে ভাবছেন বা ওনার বুদ্ধিতে যেটুকু এসেছে সেটা, যে করে হোক আপনি সরকারের থেকে জবাব আদায় করেন। এখন সরকার জবাব তখনই দিবে যদি সরকার আপনার দ্বারা নির্বাচিত হয়। যখন একটি অনির্বাচিত সরকার থাকে, তখন যেটা হয়, প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়তে থাকে। যে কারণে 2014 নির্বাচনের পরপর আমরা পুলিশকে বলতে শুনেছি যে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এবং পরবর্তীতে বিভিন্ন ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। আমি জানি আপনাদের অনেকের কথাটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্য যে যখন গারো তরুণী ধর্ষিতা হয়, তখন তাকে সারা রাত একটার পর একটা থানায় ঘুরতে হয়, পুলিশ মামলা নেয় না, কারণ পুলিশ জানে যে তার সর্বোচ্চ শাস্তি হবে হয়তো এক এলাকা থেকে আরেক এলাকায় বদলি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, যেটাকে ভাই বলছেন অনেক সময় প্রাইস পোস্টিংও হয়ে যায়। তো সুতরাং এটাকে তার আমলে নেবার খুব দরকার নেই। ওসি যেখানে কমপ্লেইন লিখবেন, সেটা না করে, এসআইকে দিয়ে ওনার কমপ্লেইন লেখানোর দায়িত্ব, সেটা না করে উনি ভিডিও করতে লেগে গেলেন। উনি বারবার বলছেন তোমার হাত, মুখ থেকে হাতটা সরাও। এটা তো ওসির কাজ না। হ্যাঁ, কাজ তখনই যখন সে জানে সে যে কোনো কিছু করে পার পাবে, কারণ সরকার নিজেই অবৈধ। সুতরাং এই ধরনের অবৈধ কাজ প্রতিটা প্রতিষ্ঠানে জায়গায় জায়গায় করতে পারে। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তো একটা অবৈধ সরকারের অধীনে প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে কাজ করবে, খেয়াল খুশি মতো কাজ করবে, জবাবদিহিহীন ভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে। আরেকটা বিষয় যেটা, মাদ্রাসার ঘটনাটি সামনে এসেছে বলে মাদ্রাসা নিয়ে আমরা এখন এত আলাপ করছি। আমরা কি ভিকারুন্নেসা নুন স্কুলের মতন এত নামি দামি স্কুলে ঘটনা ঘটতে দেখি? আমি নিজে তার ছাত্রী, তারপর আমার বলতে কোনো দ্বিধা নেই। ভিকারুন্নেসার মতো স্কুলে কি ঘটনা ঘটেনি? আমরা কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটনা একটা পাটে ঘটতে দেখিনি? ঘটার পরেই তো হাইকোর্ট 2009 সালে বলতে বাধ্য হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কমিটি করো। কিন্তু এই ধরনের কমিটি করবার যে নির্দেশনা দেয়া হলো, সেটার ফলো আপ কোথায়? সেই নির্দেশনাগুলো কেন পালন করা হচ্ছে না? এমনকি অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, বিজনেস অর্গানাইজেশন আছে, কর্মক্ষেত্র আছে, যেখানে তারা এই ধরনের গাইডলাইনের ব্যাপারে কোনো আইডিয়াই নাই, তারা জানেই না যে এই ধরনের একটি রায় এসছে। তো সুতরাং প্রতিটি ক্ষেত্রে যদি জবাবদিহিতা আপনি আনতে না পারেন এবং সার্বিকভাবে সবাই যদি মনে না করে যে আমি যে
পজিশনে আছি বা যেই জায়গাটাতে কাজ করছি সেই জায়গার আমার যে দায়িত্বগুলো আছে সেটা যদি আমি ঠিকভাবে পালন না করি আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সমাজ ঠিক করতে জি, পারবেন না। ধন্যবাদ। একটা ফোন। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন, খুব দ্রুত, আমাদের হাতে সময় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা উমেন ভায়োলেশন এবং উমেন টর্চারিং এটাকে প্রাণপণে নিন্দা করি, পুরা জাতি নিন্দা করে, আবার বৃদ্ধ বনিতা সবাই নিন্দা করে, ঘৃণা করে, ধিক্কার দেয়। এই ঘটনাগুলি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘটছে, জি কিন্তু মাদ্রাসার দুই একটা ঘটলেই আমাদের কিছু বিজ্ঞ আলোচক এবং বিশ্লেষকরা মাদ্রাসাটাকে কোণ ঠাসা করতে চেষ্টা করেন। এই প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করছি। জি। আমরা বিনীতভাবে তাদেরকে অনুরোধ করব এই মনোবৃত্তিটা আপনারা পরিহার করুন। মাদ্রাসা এডুকেশনটাকে মাদ্রাসার বিশেষজ্ঞদের দিয়ে চালাতে দিন। মাদ্রাসা এডুকেশন, মাদ্রাসা কারিকুলাম ভোট যদি আপনি অন্য ধরনের লোক দিয়ে জি, চালাতে আপনার চেষ্টা প্রশ্নের করেন। উত্তর কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু অনেকটা দিয়েছে যে না, এখানে আমার দোষটা মাদ্রাসার না। আমার প্রশ্নটা রয়ে গেছে। জি। আমার প্রশ্নটা রয়ে গেছে। আমার প্রশ্নটা হলো এইখানে যে আমরা আগে থেকেই প্রিকনসিভ নোশন থেকে কথা বলে কোন জিনিসকে কোন ঠাসা করে দিয়ে জিনিসটাকে সেন্স অফ জুরিসপ্রুডেন্সের বাইরে নিয়ে যদি আমরা এটাকে অন্যদিকে ঠেলে দেই, এটা কি আরেকটা অপরাধ নয়? জি ধন্যবাদ। জি ধন্যবাদ। 30 সেকেন্ডের মধ্যে জি, আমার আমি যে 30 যেটা বলা যে ধরেন উত্তরটা একটু দিয়ে জি, শেষ করেন। আমি উনি যেটা বললেন না, শুধুমাত্র আমি বলছি যে মাদ্রাসাকে চিহ্নিত না করে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার এই দায়িত্ব সমগ্র মাদ্রাসার নেবার কোনো প্রয়োজন নেই, এবং সিরাজউদ্দৌলা অপরাধের দায়িত্ব মাদ্রাসার যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, যে হাজার হাজার শিক্ষক মণ্ডলী আছেন, তারা কেন তার দায়িত্ব তারা কেন গ্রহণ করবে? সুতরাং সে ব্যাপারে আমরা যখন আলোচনা করেছি, বলেছি এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বত্রই আমরা এই সংকট যেটা আমরা খেয়াল করছি। আমি যেটা শেষ করতে চাই এটা বলে যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অনাচার যদি বন্ধ করা না যায়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সেখানে যদি সত্যি সত্যি যদি আইনের রাজনৈতিক পক্ষপাতিত্বের বাইরে যে পেশাদারিভাবে আইন যদি প্রয়োগ করা না যায়, এবং যেই পুলিশকে আপনি আগের রাত্রে যদি সরকারি দলের সমর্থনে যদি তাকে যদি ভোট দিতে বাধ্য করেন পুলিশ অফিসারকে, পরে তাকে বলতে পারবেন না যে আপনি সৎ হয়ে যান, আপনি ন্যায় নীতি আপনি সেখানে করেন। সেজন্য বলতে চাই আইনটা আমরা সবার জন্য সমান, সেটা আমরা দেখতে চাই। আমরা এক লাইনে হচ্ছে আমার মনে হয় এই সময় দুটা জিনিস দরকার। একটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা এবং ফেয়ার এন্ড স্পিডি ট্রায়াল। এই দুইটা যদি স্পেসিফিক্যালি এক্সিকিউট করা যায়, পরবর্তীতে কোনো ধরনের কোনো নুসরাত এই ধরনের অগ্নি সন্ত্রাসের বলি হবে না। থ্যাংক ইউ, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এই আলোচনা আগামীকালও অব্যাহত রাখবো এবং অবশ্যই আমরা চাই যে এই ঘটনাটা কোনোভাবেই এটা যাতে শেষ না হয়, এবং আমরা একটা গণমাধ্যম থেকে চাপ তৈরি করব। হাইকোর্ট যেমন বলেছে যে তারা মামলার উপর নজর রাখবে, আমরাও নজর রাখবো। আমরা অবশ্যই এটাকে বিনা চ্যালেঞ্জে যেতে দেব না, এবং আমরা এটার অবশ্যই একটা সুবিচার দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক বিচার আমরা অবশ্যই চাই। সেই প্রত্যাশা নিয়ে আগামীকাল আমরা আবারও এই অনুষ্ঠান করব অন্য অতিথিরা সাথে নিয়ে, এবং আজ আমাদের এই অনুষ্ঠানটি রাত 2টায় পুনঃপ্রচার হবে, সেটাও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।